মহাভারতের কোন টিকাকার প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি পদের ব্যাখ্যা করেননি, পর্যায় দিয়ে দিয়ে তারপরে তার অন্যয় বলে তার ছন্দ অলংকার বলে ব্যাখ্যা করেননি। সাধারণভাবে কাব্যনাট্যের টিকা পড়ে অভ্যস্ত মানুষেরা মহাভারতের টিকা পড়তে গিয়ে দেখবেন নীলকণ্ঠের মধ্যে তো দেখতেই পাবেন, মানে আজকাল দেখা সোজা হয়ে গেছে যে 27 থেকে 32 একটা লাইন লেখা হয়েছে, তারপর 27 থেকে 32, মানে 27 থেকে 32 শ্লোক পর্যন্ত। কতগুলো শ্লোক হলো? 6টা শ্লোক। এবং এই 6টা শ্লোকের মধ্যে হয়তো মাত্র 4টে পদ সেখানে আছে। তাহলে এই 4টে পদকে ওই 6টা শ্লোকের মধ্যে খুঁজে খুঁজে বের করতে হবে। কাজে মহাভারতের টিকা পড়া এটাও অত সহজ কাজ নয়। এক, এখানে বলবার কথা এই যে, কিন্তু হয়তো আগের দিনই বলেছিলাম যে দুর্গা স্তোত্রের সময় কি করে নীলকণ্ঠ শর্মা অনেকটাই জায়গা নিয়েছেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এই যে কখন কে জয়েন করছে আর শোনা যাচ্ছে না, মা মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু হরিদাস সিদ্ধান্ত বা কিশোর মহাশয় তিনি প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা করেছেন, মানে সবকটা পদ না হলেও একটা পদ অন্তত নিয়েছেন। ওই যে বললাম প্রত্যেকটা শ্লোকের প্রত্যেকটা পদের ব্যাখ্যা কোথাও নেই, মাত্র একটা পদ, কিন্তু তারপরে শ্লোক সংখ্যাটা দিয়েছেন যাতে বুঝতে পারা যায়। অন্য জায়গায় ওই একে দেখলেই দেখতে পাবেন না, এটা জয়েন করানো। টিকার সম্পাদনা করতে গেলে ওই শ্লোকের প্রতীকটাকে খুঁজে বের করা খুবই কঠিন। একটা শ্লোকের পরে হয়তো 4টে শ্লোক পরে একটাই মাত্র পদ, এইভাবে চলছে। আর এখন নীলকণ্ঠের টিকাটা তো ছেপে দেখতে পাচ্ছি সিদ্ধান্ত বাগীশ মহাশয় সম্পাদনা করে দিয়েছেন, কিন্তু যদি এখন অর্জুন মিশ্রের টিকা সম্পাদনা করতে যাওয়া হয় তাহলে খুঁজে 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 ওই প্রতীকগুলোকে বের করতে হবে, যেটা খুব দুরূহ। হয়তো একটা শ্লোকের ব্যাখ্যার পরে 4টে শ্লোক দিয়ে তারপরে একটা পদ নেওয়া হলো, তারপরে আবার 3টে শ্লোক পরে একটা পদ, এরকম, বা 10টা শ্লোকের পরে একটা পদ, তাও হতে পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, কারণ এখন অনেকে জয়েন করবে, এই সন্ধিক্ষণে আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে।
শুরুতেই বলি, বাংলায় মহাভারত মানে বাংলা ভাষায় মহাভারত মানে অনুবাদ নয়, মানে নট নেসেসারিলি অনুবাদ। বাংলা মহাভারত মানে বুঝতে চাইবো বাংলা ভাষায় উপলব্ধ মহাভারত। তার মধ্যে কিছু আছে মূল রচনার উদ্যোগ, এই পড়াতে আরম্ভ করবো তখনই লোকেরা ঢুকতে আরম্ভ করে। হ্যাঁ, ঠিক আছে। সব থেকে পুরনো বাংলা ভাষায় উপলব্ধ মহাভারত হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারত। দ্বিতীয় কবীন্দ্র পরমেশ্বর হচ্ছেন পরমেশ্বর দাস। তিনি উপাধি পেয়েছিলেন কবীন্দ্র মানে কবি শ্রেষ্ঠ। তারপরে কাশিরাম দাস। এরপরে আসছে যেগুলোর কথা বলবো সেগুলো একটা অনুবাদ, অনুবাদ বলেই সেগুলোকে আমরা পাচ্ছি। প্রথম কালী প্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ বাংলা সাহিত্যের একজন অত্যন্ত খ্যাতনামা গ্রন্থকার, সাহিত্যিক। তিনি মহাভারতের অনুবাদ করেছিলেন কুলানুগ, গুরুগম্ভীর, মান্য অনুবাদ।
আর একটা সংক্ষেপিত ভাবানুবাদ করেছিলেন রাজশেখর বসু, যাকে তিনি আর একজন বিখ্যাত সাহিত্যিক। তার রচনাগুলি, হাসির গল্পগুলো বেশিরভাগই পরশুরাম নামে লিখেছিলেন। পরশুরাম ছিল তার ছদ্মনাম। তিনি আধুনিক ভাষায় একটু সংক্ষেপিত ভাবানুবাদ করেছিলেন, কিন্তু এগুলো অনুবাদের মধ্যে গ্রহণ নয়। তারা মূল সংস্কৃত মহাভারতকেই অনুসরণ করে গিয়েছেন। ঢুকছে কিনা বুঝতে পারছি না। চেষ্টা করছি। আর এটা অনুবাদ এবং সংক্ষিপ্তকরণ হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। সবাই জানে, আপনারা ছোটবেলায় পড়েছেন ছেলেদের মহাভারত। আলোচনামূলক গ্রন্থ মহাভারতের উপরে বাংলায় বিখ্যাত বই বুদ্ধদেব বসুর মহাভারতের কথা। এছাড়া সুকুমার ভট্টাচার্যের মহাভারতের চরিত্রাবলী। বুদ্ধদেব বসুর কিছু কথা শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ ম্যাডাম। মনে হচ্ছে শুনতে পাচ্ছে না কেউ, নাকি? ম্যাডাম শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি একটু দূরে সরে গিয়েছিলাম বোধহয়। রবীন্দ্র পরমেশ্বরের পৃষ্ঠপোষক ছিলেন নবাব নাসিরউদ্দিন শাহ। আর মহাভারতের উপর বাংলায় আলোচনামূলক গ্রন্থ হচ্ছে বিখ্যাত বই বুদ্ধদেব বসুর মহাভারতের কথা। অন্য আলোচনা গ্রন্থ মহাভারতের চরিতাবলী সুকুমার ভট্টাচার্য, এছাড়া ইরাবতী কারওয়ে যুগান্ত আলোচনা। সম্পূর্ণ মহাভারত নিয়ে হয়তো নয় সব জায়গায় সব সময়, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা বলছি। মহাভারতের কাহিনী নিয়ে কাব্য রচনা করেছেন বুদ্ধদেব বসু।
অনাম নিয়ে অঙ্গনা, মানে কর্ণ চরিত্র নিয়ে। রবীন্দ্রনাথ তো পড়েইছেন গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ ইত্যাদি। ইদানিং কালে নৃসিংহ প্রসাদ ভাদুরী কথা অমৃত সমান নামে একটি বিশ্লেষণাত্মক গ্রন্থ রচনা করেছেন। এখানেও ওই আলোচনা, সমালোচনা, ভিন্ন দৃষ্টিতে দেখা, প্রশ্ন তোলা, এগুলো রয়েছে, যেমন যুগান্তে হয়েছে। এর আগে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত বলেছে, সেটা শুনতে পেয়েছিলেন? মনে হয় পেয়েছেন। হ্যাঁ ম্যাডাম। তাহলে একদিকে হচ্ছে মূল মহাভারত রচনা, তারপরে হচ্ছে অনুবাদাত্মক, অনুবাদ এবং অনুবাদাত্মক ভাবানুবাদ বা সংক্ষেপীকরণ বাংলা ভাষায়, সেইগুলো। আর তৃতীয় বর্গ হচ্ছে আলোচনাত্মক। আচ্ছা, এই কবীন্দ্র পরমেশ্বর ছিলেন 16শ শতাব্দী, 16th সেঞ্চুরি। তার পৃষ্ঠপোষক ছিলেন নাসিরুদ্দিন শাহ আর কাশিরাম দাস। 100 বছর পরে সপ্তদশ শতাব্দীর মানুষ। অনেকেই মনে করছেন যে কাশিরাম দাস অনুবাদ করেছিলেন, না। এবং আপনারা যে কোনো এইসব সাধারণভাবে এনসাইক্লোপিডিক সোশ্যাল মিডিয়া দেখবেন, প্রত্যেক জায়গাতেই হচ্ছে আর অনুবাদ করেছিলেন, প্রাচীনতম অনুবাদ। তারপরে বলা হচ্ছে তিনি অনুবাদ করেননি, তিনি নিজের মতো রচনা করেছেন, অনেক জায়গায় আলাদা করেছেন ইত্যাদি প্রভৃতি। তাহলে আর অনুবাদ বারবার সেই কথাটা বলার তো কোনো দরকার নেই, তাই না? তিনি অনুবাদ করেননি, তারা নিজস্ব ভঙ্গিতে মহাভারত রচনা করেছেন। আচ্ছা, মহাভারতের মধ্যে তো মহাভারতের চরিত্রদের নামই থাকবে, কুরুক্ষেত্রের যুদ্ধও থাকবে, ধৃতরাষ্ট্র ছেলেদের সঙ্গে পাণ্ডব ছেলেদের যুদ্ধ বিগ্রহ, এগুলো তো থাকবেই। আচ্ছা, কিন্তু বাংলা গদ্যে অনুবাদে সব থেকে নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ অনুবাদ যাকে বলে, মূলানুগ এবং পূর্ণাঙ্গ অনুবাদ হচ্ছে কালী প্রসন্ন সিংহ। এছাড়া রাজশেখর বসুর অনুবাদ আছে, কিন্তু সেটা ভাবানুবাদ এবং খানিকটা সংক্ষিপ্ত হয়ে গেছে। এবারে আসে আমরা ইংরেজি অনুবাদে। প্রথম সম্পূর্ণ মূলানুগ মহাভারতের ইংরেজি অনুবাদ করেছিলেন কিশোরী মোহন গাঙ্গুলি। কিশোরী মোহন গাঙ্গুলি হলো ইংরেজি। ওই রাজশেখর বসু যেমন একটু সংক্ষিপ্ত করে আর একটু সোজা সরল ভাষায় মহাভারতের ভাবানুবাদ করেছিলেন, আমাদের ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ভাইসরয় চক্রবর্তী রাজা গোপালাচারী, যার মূর্তি উন্মোচন হলো সম্প্রতি। চক্রবর্তী রাজা গোপালাচারী ভগবদ্গীতার ব্যাখ্যা করেছেন অনেক। আচ্ছা, তিনি একটি সংক্ষিপ্ত অত্যন্ত জনপ্রিয় মহাভারতের সংস্করণ উপহার দিয়েছেন, যেখানে তার গল্প বলার ভঙ্গিমা অত্যন্ত আকর্ষক, অ্যাট্রাকটিভ। এগুলো দুটো আগেকার
আর একটা হচ্ছে মন্মথ নাথ দত্ত, এই বইটা বর্তমানে রিপ্রিন্টে উপলব্ধ আছে। এটিও পূর্ণাঙ্গ 18 পর্ব মহাভারতের অনুবাদ, এবং এর যে সংস্করণ 9 খণ্ডে উপলব্ধ আছে, সেখানে মূলের সঙ্গে ইংরেজি অনুবাদ, টেক্সটটাও আছে, অনুবাদটাও আছে, গদ্যে। তো বইটার মুশকিল হচ্ছে এত ছাপার ভুল, এটা ব্যবহার করা একটু কঠিন, কিন্তু যাই হোক বইটা আছে। মন্মথ নাথ দত্ত। প্রথম হলো কিশোরীমোহন গাঙ্গুলি, সংক্ষেপে ভাবানুবাদ করেছেন রাজাগোপালাচারী, সম্পূর্ণ অনুবাদ টেক্সট সহ ইংরেজিতে দিয়েছেন মন্মথ নাথ দত্ত। সম্প্রতিকালে বিবেক দেবরয়, যিনি অর্থনীতির বিশেষজ্ঞ, ভারত সরকারের উপদেষ্টা ছিলেন, তিনি 10 খণ্ডে সম্পূর্ণ অষ্টাদশ মহাভারতের ইংরেজি অনুবাদ করেছেন। প্রকাশিত হয়েছে 2010 থেকে 2014 সালের মধ্যে। আবার পুরো সেট 10 ভলিউম প্রকাশ পেয়েছে 2015 সালে। বিবেক দেবরায় পূর্ণাঙ্গ, মূলাঙ্গ, আক্ষরিক অনুবাদ করেছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ভরতর্ষভ, ভরত ঋষভ, তার অনুবাদে আমরা পাচ্ছি দ্য বুল অব দি ভরত ক্ল্যান, দ্য বুল অব দ্য ভরতস, যেখান থেকে মূল সংস্কৃত শব্দটাকে আন্দাজ করে নেওয়া বেশ সোজা হয়। এই বিবেক দেবরায় একজন কত বড় অর্থনীতিবিদ, অর্থনীতি উপদেষ্টা, মহাপণ্ডিত, আরো অনেক প্ল্যানিং কমিশনের মানুষ ছিলেন ইত্যাদি প্রভৃতি। তিনি এটা করেছেন, এবং তিনি অনুবাদ করার জন্য যে মূলটিকে গ্রহণ করেছেন, এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভিওআরআই থেকে প্রকাশিত ক্রিটিক্যাল এডিশনের টেক্সটটাকেই তিনি নিয়েছেন। এই হচ্ছে ইংরেজি অনুবাদের বিবরণ। আর সামান্য একটু কথা বলে আমি জয়ন্ত মহাভারতে যাব। একটি সংস্করণ বর্ধমানের রাজবাড়ি থেকে পৃষ্ঠপোষকতা করা হয়েছিল, যা 19th সেঞ্চুরিতে একটি মহাভারত বাংলায়। তখন রাজা ছিলেন মহারাজ মহতাব চন্দ্র বাহাদুর। 1863 নাগাদ
এই মহারাজা 1820 থেকে 1879, 1820 to 1879 রাজা ছিলেন। তিনি মূল সংস্কৃত শাস্ত্রকে বাংলায় মানুষের কাছে উপস্থাপন করার একটা প্রয়াস নিয়েছিলেন। যেমন নিয়েছিলেন পরাগল খাঁ। এই জন্য পরাগল খাঁর আমলে মহাভারত লেখাও হয়েছে প্রচুর, মানে পুথি নির্মাণ করা হয়েছে প্রচুর, এবং অনুবাদ ইত্যাদিও হয়েছিল। তাদেরকে বলা হতো পরাগলি মহাভারত। একটি সচিত্র প্রকাশনা ঘটেছিল। এবং এখানে মূল সংস্কৃত এবং বাংলা অনুবাদ দুটো যাচ্ছে। ঊনবিংশ শতাব্দে বাকিগুলো আমরা বললাম। কালীপ্রসন্ন সিংহ শুধু অনুবাদ দিয়েছেন, রাজশেখর বসু তাই, কাশীরাম দাস এবং কবীন্দ্র পরমেশ্বর তারা বাংলায় মহাভারত রচনা করেছেন, কিন্তু এটি ছিল মূল সহ বঙ্গানুবাদ। এখানে অনুবাদকের নাম স্পষ্ট নয়। অনেক সময় তাকে কেবল জ্ঞাননিধি সারদা প্রসাদ বলে উল্লেখ করা হয়েছে। জ্ঞাননিধি সারদা প্রসাদ তার নিজের নাম? আচ্ছা, একটা সোর্স পাওয়া গেল, অনুবাদ করেছেন গোপাল ধন চূড়ামণি, আর রিভাইজ করেছেন সারদা প্রসাদ জ্ঞাননিধি। কিন্তু মূল সহ বলা হলেও বইয়ের মধ্যে কিন্তু মূল সংস্কৃত পাচ্ছি না। ম্যাডাম এটা আরেকবার বলবেন, অনুবাদটা কে করেছেন আর রিভাইজ কে করেছেন? ম্যাডাম এটা অনুবাদ কে করেছেন আর রিভাইজ কে করেছেন আরেকবার নামটা বলবেন?
তুলসীরাম দাস এবং কবীন্দ্র পরমেশ্বর তারা নিজ নিজ মহাভারত রচনা করেছিলেন। এরা দুজনেই বঙ্গের পশ্চিমাঞ্চলের মানুষ ছিলেন, মানে এই রাঢ়বঙ্গ বা এই দিককার। আর একজন ছিলেন পূর্ববঙ্গের, তিনি হলেন জয়ন্ত। এই জয়ন্তর সঙ্গে আবার আর একজন যুক্ত রয়েছেন, তিনি হলেন জৈমিনী। এই জৈমিনীর নামের বানান কেউ ঢোকার চেষ্টা করছে নাকি? দীর্ঘইকার। আমরা জানি মীমাংসা শাস্ত্রের যিনি জৈমিনী, তার নামটা ঐকার নয় হর্ষই দন্তীয় নয় হর্ষকার। কিন্তু এই যে জৈমিনী মহাভারত, আমি আগের দিন বোধহয় আলোচনা করছিলাম, এই দীর্ঘকার গুলো সবসময় বানান ভুল করে দেয় তা নয়, যাতে ওই ইটা উচ্চারণ হয়, ওটা হচ্ছে সম্বৃতত্ব বোঝানোর জন্য অনেক সময় এটা করা হয়। যেমন হরি বা শক্তি, আপনারা হিন্দিতে অঞ্চলে দেখবেন সব দীর্ঘইকার দিয়ে দিয়ে লেখা। কেন ওটা সবসময় ভুলটা নয়, না হলে ওই দীর্ঘস্বরটা না দিয়ে পরে গুরু দীর্ঘকার দেয়, নাহলে কি করবে গুর বলে দেবে, যেমন গুর গোবিন্দ। ওই হ্রস্ব যে স্বরটা সেটাকে আর উনি হলেন কবি সঞ্জয়। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে, যেমন কাশিরাম দাসের আগে হলেন, আবার কবীন্দ্র পরমেশ্বরেরও আগে হলেন। বঙ্গদেশের পূর্বাঞ্চলে একটি গ্রামে কবি সঞ্জয় নিজের মতো করে কোনো রাজকীয় পৃষ্ঠপোষকতা ছাড়া মহাভারত রচনা করলেন। প্রায় একই সময়ে কৃত্তিবাস রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়ে রামায়ণ রচনা করেছিলেন। এখানেও আমি বলতে চাই, কৃত্তিবাসের রামায়ণ অনুবাদ নয়, এবং কৃত্তিবাসের রামায়ণকে প্রথমেই বলা হয় বাল্মীকির অনুবাদ করলেন, তখন তাকে সকলে খুব নিন্দা করেছিলেন পণ্ডিতেরা, যে তুমি বাংলা কেন করলে। আবার এও বলা হয় পণ্ডিতেরা বললেন তুমি রামায়ণ লিখলে সংস্কৃতে না লিখে কেন এইসব লেচ্ছদের ভাষায় লিখলে ইত্যাদি। কারণ শাস্ত্র এবং রামকথা মহাভারত যারা দেশ ভাষায় শোনে, তারা রৌরব নামক নরকে দুঃখ ভোগ করে। রৌরব নরক হচ্ছে সব থেকে কষ্টকর জায়গা। নরক ভোগের মধ্যে সবচেয়ে কষ্টকর নরক হচ্ছে রৌরব নরক। এই সঞ্জয় মহাভারতের পুঁথি পাওয়া খুবই কঠিন ছিল। দীনেশ চন্দ্র সেন
হ্যাঁ, দীনেশ সেন বলেছেন কৃত্তিবাসের রামায়ণের মতোই সঞ্জয়ের মহাভারতের একটি বিশুদ্ধ পাঠের পুঁথি পাওয়া খুবই বিরল। কাজে একটি বিশুদ্ধ সংস্করণে সঞ্জয়ের মহাভারত পাওয়া খুব কঠিন। তিনি একজন কাছে অক্রূর চন্দ্র সেনের কাছে একটি দেখেছিলেন, আরো অন্যান্য জায়গায় তিনি সুরগ্রামের অনন্তরাম শর্মার কাছ থেকে বাংলা সরকারের জন্য একটা কপি পেয়েছিলেন, ইত্যাদি প্রভৃতি। মানে মোটের উপর একটা ভালো তিনি ওই একটি মাত্র পেয়েছিলেন। সঞ্জয় নিজের পরিচয় বিশেষ দেননি। তিনি বলছেন ব্যাসের সঞ্জয় নিজে ভণিতায় বলেছেন, ভণিতা মানে কাব্য রচনার প্রারম্ভে যে প্রারম্ভিক পরিচয়াত্মক শ্লোকাবলী থাকে, পদ্যাবলী থাকে, তাকে ভণিতা বলা হয়। তো বলছেন ব্যাসের অমৃত সংস্কৃত ভাষা সকলের কাছে সহজলভ্য সহজবোধ্য ছিল না, তাই তিনি সেই গল্প নিরক্ষর গ্রামবাসীদের জন্য বাংলায় মহাভারতের গল্প হিসেবে বলার চেষ্টা করছেন। সঞ্জয় সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এইটুকু জানা যাচ্ছে কিছু কিছু জায়গায় তিনি ভণিতায় উপসংহারে বলেছেন যে তিনি পূর্ব বাংলার বা উত্তর পূর্ব বাংলার, আরো ঠিক করে বললে শ্রীহট্ট জেলার সুনামগঞ্জ মহকুমার লাউড় গ্রামের বাসিন্দা ছিলেন। এই সঞ্জয় মহাভারতের সম্পূর্ণ অনুবাদ করেছেন প্রদীপ ভট্টাচার্য। এইটা রাজনীতিবিদ প্রদীপ ভট্টাচার্য নন। তিনি বলতে চেয়েছেন সঞ্জয় ভরদ্বাজ গোত্রের ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। সঞ্জয় নিজে কিন্তু নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেননি। এটা বলেছেন এক জায়গায় যে তিনি বিখ্যাত ভরদ্বাজ বংশের জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অব্রাহ্মণদের গোত্র ভরদ্বাজ হতে পারে। দীনেশচন্দ্র সেন সেই কথা বলেছেন যে ভরদ্বাজ বংশের প্রাচীন বৈদ্য পরিবার মানে এখনো পর্যন্ত, মানে দীনেশচন্দ্র সেনের সময় পর্যন্ত বিদ্যমান ছিলেন ঢাকা বিক্রমপুরে। সঞ্জয়ের মহাভারত পঞ্চদশ শতাব্দীতে রচিত হলেও এটি খুব একটা জনপ্রিয় হয়নি। কারণ সম্ভবত ভাষার সমস্যা। তিনি উত্তর পূর্ব ভারতের ওই শ্রীহট্টের সুনামগঞ্জে সেই দেশ ভাষায় যে রচনা করলেন সেটা বঙ্গের অন্যান্য অঞ্চলের কাছে শোনা যাচ্ছে তো। হ্যাঁ, বঙ্গের অন্যান্য স্থানে অতটা সুবোধ্য ছিল না সম্ভবত। আর একটা শ্লোক যেটা বলছিলাম, ম্যাডাম আজকে আছেন তাই সাহস করে বলছি আবার, অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়াম মানব শ্রুত্বা রৌরবং নরকম ব্রজেত। তাহলে রামায়ণ আর 18 পুরাণ আর ভারতং চ সেটি ভাষায়াম শ্রুত্বা মানব রৌরব নরকে যাবে।
বলা বাহুল্য এই সময় তার রাষ্ট্রীয় রাজকীয় পৃষ্ঠপোষকতা ছিল। এরপরে যখন মুসলিম শাসন এলো তখন তারা বারবার ওই মূল সাহিত্যের শাস্ত্রের বিশেষ করে সাহিত্যের কথা স্থানীয় ভাষায় স্থানীয় মানুষদের জন্য উপস্থাপন করতে চেয়েছিলেন। তাই তারা পণ্ডিতদের বলেন যে আপনারা স্থানীয় ভাষায় রচনা করুন। কাজে বুঝতে পারছেন মূল রচনার অনুবাদই যে একমাত্র লক্ষ্য ছিল তা নয়, মূল বিষয়বস্তুকে স্থানীয় ভাষায় উপস্থাপন করা। সেখানে কবিরা তাদের নিজ কল্পনায় নিজ শৈলীতে এবং সমকালীন সমাজের দৃষ্টিতে যেটা দিয়েছেন। মহাভারত নিয়ে এই পাঠ্যক্রমেই বলেছিলাম যে যদি কাশিরাম দাস মূল অনুবাদ করতেন তাহলে সেই পুরনো সময়কার সমস্ত সামাজিক বিষয়গুলোকে উপস্থিত রাখতেন যা যা লক্ষ্য শ্লোকী মহাভারতে আছে। তখন বিশদে আলোচনা করেছিলাম এবং গ্রন্থের দৈর্ঘ্য গ্রন্থ বাহুল্য দেখেই বোঝা যায় বা গ্রন্থ বাহুল্যের পার্থক্য বুঝিয়ে দেয় যে কাশিরাম দাসের মহাভারত ঐতিহাসিক মহাভারতের অনুবাদ নয়। এ সময় রচনাকারেরা তাদের যারা শ্রোতা পাঠক তাদের দিকে তাকিয়ে রচনা করেছিলেন, তাদের কাছে বোধগম্য, চিত্তাকর্ষক, আনন্দজনক কিছু করার জন্য। এবং মূল মহাভারত যেমন এই সমস্ত স্থানীয় মহাভারত গুলো শুধু একটা জায়গায় ছিল না। কতদিন আমি একটি শ্লোক করেছিলাম, মানে একটা ইংরেজি কোটেশন দিয়েছিলাম যে যেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে টেক্সট, একটা মিউজিক এবং পারফরমেন্স এবং ওরাল ট্রেডিশন। এই যে বিদেশি একজন তিনি এইখানে এইভাবে একটি গ্রন্থ রচনা করেছেন মহাভারতের উপরে, বাংলা মহাভারতের উপরে, যে এগুলো হচ্ছে টেক্সট, মেলোডি, মিউজিক এন্ড পারফরমেন্স। এবং সঞ্জয় কি কি করেছিলেন, কোথায় কোথায় সংক্ষেপ করলেন আর কোথায় কোথায় বিস্তার করলেন। এই সঞ্জয় মহাভারত তার পুঁথি উদ্ধার করে নিয়ে এসেছিলেন দীনেশ চন্দ্র সেন। দীনেশ চন্দ্র সেনের বিশ্লেষণ যে ভাষার জটিলতার জন্য এবং গ্রাম্য ভাষা এবং গ্রাম্য ভাষায় বাক্য রচনার মধ্যে যে বিভক্তি ইত্যাদি প্রয়োগ সেটা উদ্ধার করে অর্থ উদ্ধার করে সাধারণ পাঠকের পক্ষে তার রসগ্রহণ করা অত সহজ ছিল না, অত ধৈর্য সাধারণ পাঠকের ছিল না। সঞ্জয় মহাভারত জনসাধারণের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল হয়তো এই কারণে। এখন প্রদীপ ভট্টাচার্য এটার ইংরেজি অনুবাদ করে আবারও তাকে জনসমক্ষে আনলেন। যদিও যে কোনো লেখাই পাবেন আপনারা এই সমস্ত সোশ্যাল মিডিয়া, এনসাইক্লোপিডিক মিডিয়ার মধ্যে প্রথমে লেখা থাকবে অনুবাদ, তারপরে লেখা থাকবে প্রকৃত অর্থে অনুবাদ নয়। মূল কাঠামোটা থাকলেও সঞ্জয় তার নিজে কাহিনীর একটি বুনট উপস্থাপন করেছেন, বিভিন্ন রং দিয়েছেন, গ্রামের শ্রোতা দর্শকদের
বিনোদনের জন্য মহাভারতের গল্পকে নিজের স্টাইলে বাংলায় পুনর্নির্মাণ করেছিলেন। এর জন্য তিনি নানা পদ্ধতি ব্যবহার করেছেন। অসংখ্য আনুষঙ্গিক মূলের আনুষঙ্গিক গল্প, দর্শন, দার্শনিক বক্তৃতা, সেগুলো সবই বাদ দিয়েছেন। এই জন্য দেখতে পাওয়া যায় সঞ্জয়ের রচনায় বনপর্ব, স্ত্রী পর্ব, সৌপ্তিক পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, মৌসল পর্ব ইত্যাদি খুবই সংক্ষিপ্ত। অত বড় শান্তি পর্ব মাত্র 3.5 পৃষ্ঠায়, 3 পৃষ্ঠায় 87টা শ্লোক। শান্তি পর্ব ভেবে দেখুন, মুখ্য ধর্ম রাজধর্ম কতগুলো অধ্যায়, সেটা মাত্র 87 শ্লোকে নিয়ে এসছেন সঞ্জয়। আর অনুশাসন পর্ব 3.5 পৃষ্ঠায় 97টা শ্লোক। সৌপ্তিক পর্ব 3.5 পৃষ্ঠায় 112টা শ্লোক। এখন দেখছেন সৌপ্তিক পর্ব কিন্তু ওই পর্বগুলোর থেকে অনেক ছোট, কিন্তু সেখানে 112টা শ্লোক, মানে ওখান থেকে একটু বেশি হলো। তার কারণ ওই যে হত্যা পর্ব, সেটার মধ্যে অ্যাকশন আছে। এইটা হলো হয়তো তার গ্রন্থ দৈর্ঘ্যের কারণ। সঞ্জয়ের মহাভারতে 18টা পর্ব নয়, আছে 21টা অধ্যায়। তার ফলে কি তাহলে যোগ করলেন? 21টা কোথা থেকে হলো? 4টে যোগ করেছেন। গদা পর্ব, ঐশিক পর্ব, দাহ পর্ব এবং স্নান পর্ব। পুঁথি লেখকের হাতে হয়েছে স্থান পর্ব, কোন কোন জায়গায় স্নান পর্ব। এটা স্নান পর্বই হবে, কারণ সেখানে যুধিষ্ঠির স্নান করে অশৌচ থেকে শুদ্ধ হচ্ছেন। আচ্ছা, ওই গ্রামের মানুষেরা হয় স্নান বলে, নয় স্নান বলে, নয় আসনান বলে, নয় স্থান বলে। ওই স্থানটাই স্থান হয়ে গেছে। থ লিখলেও তারা হয়তো উচ্চারণ করে ত। হ্যাঁ, যেটা আজকাল তো লেখার ভাষায় ভুল বানান লেখাটাই নিউ নর্মাল হয়ে গেছে না। প্রস্থ, এক প্রস্থ আলোচনা হয়েছে, দেখবেন খবরের কাগজ থেকে, টিভির হেডলাইন থেকে লেখা থাকে এক প্রস্থ, দন্তস্বয়-ত। হ্যাঁ, দেখুন। আচ্ছা, অর্থাৎ বানান ভুলটাই এখন নিউ নর্মাল। শ্রীমতী বানান রস্বইকার ছাড়া দেখতে পাওয়াই যাবে না। দুর্গা বানান 50-50 কিংবা 60-40, দয় দীর্ঘটাই হয়তো 60%। কাজে 60% হচ্ছে দুর্গা, দয় দীর্ঘ। এরকম আরো কিছু বলবো জানি না। পার্বতী ম্যাডামের নামটা দয় দীর্ঘ সবাই লিখে কিনা আমার খুব আশঙ্কা হয়। আচ্ছা, হলো। তো যাই হোক, এই সৌপ্তিক পর্ব 112টা শ্লোক। আর অন্য জায়গায় যে মহাভারতের 4টে অধ্যায় যোগ করলেন, তারা কি? গদা পর্ব, যেটা একটা উপপর্ব রয়েছে। ঐশিক পর্ব, সেটাও একটা উপপর্ব মহাভারতের মধ্যে আছে। দাহ পর্ব, অর্থাৎ ওই মরণোত্তর সংস্কার পর্ব, এবং স্নান পর্ব, এবং মহাপ্রস্থানিক পর্ব পুরোটা বাদ দিয়েছেন। তাহলে 18-র সঙ্গে 4তে যোগ করলেন, একটা বাদ দিলেন। কিন্তু আবার স্বর্গারোহণ পর্বের মধ্যে মহাপ্রস্থানিক পর্ব ঢুকে পড়েছে, এটাও লক্ষ্য করা গেছে। এই নতুন পর্বগুলো পূর্ববর্তী পর্বের অংশ মাত্র। অতএব এই বিভাজনের কারণটা খুব একটা স্পষ্ট নয়। হয়তো ওই পালা অনুষ্ঠানের দিকে তাকিয়ে উনি এটা করেছিলেন, সেটা হতে পারে। কারণ আমরা এই মহাভারতের স্টেজ পারফরমেন্স এটাকে কিছুতেই অগ্রাহ্য করতে পারি না। কারণ পুঁথিশালায় দেখা যায় এই অংশগুলো পালা বলে পুঁথি আছে, বিশেষ করে বাংলা মহাভারতের তো বটেই। তরুণ সেন বধ পালা, পালা। এই যে, অর্থাৎ এই ভাগগুলো হয়তো সেই কারণে করা হচ্ছিল। যদিও তখন এরা বলেছেন এই কেন বিভাজন করেছেন সঞ্জয় এভাবে,
সেটা বুঝতে পারা যাচ্ছে না। আর মহাপ্রস্থানিক পর্ব আর স্বর্গারোহণ পর্ব, এখানে ঘটনা আর মহাপ্রস্থানিক পর্বের দর্শন, এখন এই দুটোকে এক জায়গায় করে নেওয়া খুব সোজা। কাজে প্রকৃতপক্ষে মহাপ্রস্থানিক পর্বটা ঠিক বাদ দেওয়া হয়েছে তা নয়, তাকে স্বর্গারোহণ পর্বের মধ্যে সংক্ষেপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আবার মনীন্দ্র কুমার ঘোষ সম্পাদন করেছেন সঞ্জয় মহাভারত, তার সর্বশেষ সংস্করণে মহাপ্রস্থানিক পর্ব বাদ দেওয়া হয়েছে। দীনেশ চন্দ্র সেনের সংগৃহীত পুঁথিতে মহাপ্রস্থানিক পর্ব ছিল। তার মানে বোঝা যাচ্ছে পুঁথির এত বৈকল্য এবং বিভিন্ন ভাবে তার বিভাজন, সেটার কারণ সম্ভবত ওই টেক্সট, মিউজিক অ্যান্ড পারফরমেন্স এটার মধ্যেই থাকছে। যখন যে অংশটুকু যে গান গাইবার জন্য নিয়ে যাচ্ছে, পালা গান গাইবার জন্য, পাঠ করার জন্য, মানে গান সহ পাঠ, তার জন্য হয়তো এই সবগুলো ঘটেছিল, এরকমটা আমরা অনুবাদ করতে পারি। 789 পৃষ্ঠায় এটা সম্পন্ন হয়েছে। মনীন্দ্র কুমার ঘোষ 70টার বেশি পাণ্ডুলিপি পেয়েছিলেন। বাবুন, এত পুঁথি পাওয়া গেছে সঞ্জয় মহাভারতে, কিন্তু সেটা মোটামুটি বাংলা মহাভারতের এখানে পরিচিত নয়। আর একজন আছেন সারণদেব, দন্তশাখা রংধনু, তার পুঁথি রাঢ়বঙ্গ, বাঁকুড়া, পুরুলিয়ায় পাওয়া যায়। বাকি অংশ ছিল কিনা জানতে পারছি না, যেটুকু পাওয়া গেছে সেটা হচ্ছে কেবলমাত্র বিরাট পর্ব। আমি বলেছি যে বিরাট পর্ব না কারণে পুঁথি বেশি পাওয়া যায়, বিশেষ করে অনুষ্ঠান আদিতে। আবার ওই পারফরমেন্স, পাঠ, শ্রাদ্ধবাসরে বিরাট পর্ব পাঠ করা একটা বিশেষ ব্যাপার। এবং তখন স্থানীয় এলাকায় যেসব গল্প শোনা যেত, সেই গল্পগুলোকে সঞ্জয় তার মহাভারতের মধ্যে ঢুকিয়েছেন। যেমন পুরনো রাজাদের গল্প, পুরাণ এবং রামায়ণের কিছু গল্প, সেগুলোকে আবার স্থানীয় সম্পর্ক জুড়ে, প্রসঙ্গ জুড়ে, যাকে বলে কারেন্ট সেন্সিবিলিটির সঙ্গে অ্যাকচুয়ালাইজ করা। এই কারেন্ট সেন্সিবিলিটিকে এই কবিরা খুব বেশি গ্রহণ করেছেন এবং তাদের উদ্ভাবনী, কল্পনা শক্তি এবং প্রতিভা বলে সেগুলোকে দিয়েছেন। যেমন ওই গল্পটা বলেছি আগের দিন, যে একজন ব্রাহ্মণ কশ্যপকে ঘুষ দিয়ে, তখন একজন ব্রাহ্মণ কশ্যপকে ঘুষ দিয়ে পরীক্ষিতকে রক্ষা করেননি। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হচ্ছে ওই স্বাভাবিকভাবে সবই যখন বাদ দিয়েছেন, এই সঞ্জয়, মানে মহাভারতের বক্তা সঞ্জয় নয়, বাঙালি মহাভারত রচয়িতা সঞ্জয় নমিষারণ্যের গল্প দেননি, ওই বৈষম্পায়নের গল্পও দেননি। তার গল্প আরম্ভ করেছেন যে তক্ষক তার এই পরীক্ষিতের হাতে, তক্ষক নিজের কন্যা শারদা, তালবুসক শারদার সঙ্গে পরীক্ষিতের বিয়ে দিলেন এবং আশা করলেন যে এই রাজা, মানে পরীক্ষিত, তাকে, মানে নাগ তক্ষককে গরুরের হাত থেকে বাঁচাবেন। গরুরের কাজ হচ্ছে সাপ খেয়ে ফেলা। গরুরের হাত থেকে বাঁচার জন্য নিজের মেয়ে শারদাকে পরীক্ষিতের সঙ্গে বিবাহ দিলেন। কিন্তু পরে কি হলো, তক্ষক জামাতাকে হত্যা করলো। মানে পরীক্ষিত তো মারা গিয়েছিল না সর্পদংশনে, সেটা রাখলেন, তার আগে পিছিয়ে একটু অন্যরকম জুড়লেন। তারপরে কি হলো, তখন একজন ব্রাহ্মণ কশ্যপকে ঘুষ দিয়ে পরীক্ষিতকে রক্ষা করার চেষ্টা হয়েছিল, কিন্তু সঞ্জয় সেটা দেখাননি। লোকচরিত্রে তিনি দেখালেন যে পরীক্ষিতকে কে বাঁচালো, ধন্বন্তরী নামের একজন ওঝা। তিনি একজন সাপের কামড়
কামড় খাওয়া মানুষকে ভালো করতে পারে না। তাহলে ব্যাসের পরামর্শের বিরুদ্ধে গিয়ে জনমেজয় কঙ্কাবতীকে বিয়ে করলেন। ব্যাসের রানী বপুষ্টমাকে কোথাও দেখা যায় না, কিন্তু এখানে ব্যাসের রানী বপুষ্টমা বলে একজনকে গল্পের মধ্যে জুড়ে দিলেন। জনমেজয় ঋষি ঋষি শৃঙ্গকে অপমান করেছিলেন, মানে ঋষ্য শৃঙ্গকে অপমান করেছিলেন। তার ফলে কঠিন রোগে আক্রান্ত হন। তারপরে আবার ব্যাস পরামর্শ দিলে তিনি মানে ওই জনমেজয় কি করলেন, মহাভারতের আবৃত্তি শুনলেন, শুনে ভালো হয়ে গেলেন। দুষ্যন্ত শকুন্তলার গল্পটাও কি করলেন, অভিজ্ঞান শকুন্তলের গল্পটা তুলে দিলেন। ওই মূলে যে কি ছিল আদি পর্বে শুনিয়েছিলাম সেসব রাখিলেন না। শিব গঙ্গাকে বকাঝকা করছেন এবং শান্তনুকে বিয়ে করতে বাধ্য করছেন। মানে খুব বুঝতে পারছেন, খুব লোকপ্রিয় জনপ্রিয় এইসব লৌকিক গল্প ঢুকে দিচ্ছেন। সঞ্জয় বর্ণনা করেছেন কর্ণ জন্ম নিলেন। কর্ণের নাম কর্ণ হলো কেন? কর্ণ কুন্তির কান থেকে জন্ম নিলেন। অত কঠিন ব্যাপার? কুন্তির নিজের ক্ষমতা ছিল, যাকে ইচ্ছা করবেন তার সঙ্গে তিনি মিলিত হবেন এবং তারপরে সন্তান ধারণ করবেন। সেটা আবার লোকসমাজে কতটা বুঝতে পারবে, আবার বুঝতে পারলেও কোনো খারাপ ফল হবে কিনা, এসবও তো ভাবার আছে। তাই তিনি বললেন যে না বাবা, ওর নাম কর্ণ হলো কারণ ও কুন্তির কান থেকে জন্ম নিল। এরকম নানা। তক্ষকের ছেলে হলো অশ্বসেন, ঋষি মণ্ডপাল, তার আবার 4 পুত্র। তারা ব্যাসের খাণ্ডব দাহ থেকে বেঁচে গেলেন, তাদের কোনো উল্লেখ নেই। সভা পর্বে সঞ্জয় আরেকটা খুব আকর্ষক লোককাহিনী যোগ দেন। অর্জুন তাঁর লঙ্কা বিজয়ের যাত্রা করলেন এবং তখন হনুমানের সঙ্গে দেখা করলেন। অর্জুনের লঙ্কা বিজয়ের কথা কোথাও নেই। ওই রামায়ণ খুব প্রিয়, কাজে অর্জুনও একটা লঙ্কা বিজয় করলেন। তখন হনুমানের সঙ্গে দেখা করলেন। এখন সীতা উদ্ধারের পরে ওই সেতু ভেঙে ফেলা হয়েছিল, তো রাম যেহেতু এর মধ্যে সেতুটা ভেঙে ফেলেছিলেন, তাই অর্জুন কি করলেন, তীর দিয়ে আর একটা সেতু তৈরি করলেন। অর্জুন ভেবেছিলেন, হনুমান ভাবলেন যে এই নতুন সেতুটা হনুমানের ভার বহন করতে পারবে না, তাই তিনি তাতে আরোহণ করলেন। কিন্তু সেতুটা ভেঙে পড়লো না দেখে খুবই অবাক হলেন। এখন মহাভারতের মধ্যে হনুমান নেই তা নয়, মহাভারতের মধ্যে এক জায়গায় হনুমানের বর্ণনা আছে, যেখানে হনুমান রাস্তায় দুর্বল হয়ে শুয়ে আছেন, তখন ভীম তাকে বলছেন আপনি সেই হনুমান, ত্রেতা যুগে এইরকম, এখন আপনার এই অবস্থা হয়েছে। তারপরে বিভিন্ন বর্ণনা আছে হনুমান কেন খুঁজছিলেন। ব্যাসের গ্রন্থে হনুমান কখনোই অর্জুনের সঙ্গে দেখা করেননি, বরং হনুমান ভীমকে আশ্বাস দিয়েছিলেন যে যুদ্ধের সময়ে তিনি মানে ভীম অর্জুনের পতাকায় উপস্থিত থাকবেন। সব গল্পগুলোকে মিলিয়ে দিয়ে নিজের মতো একটা কল্প কাহিনী তৈরি করছেন। কাজে এটা তার নিজের রচনা, এটা কোনো অনুবাদ নয়, কোনোভাবেই কোনো অনুবাদ নয়। হত্যাকারী বর্জন করবেন যা শত্রুকে দুর্বল করে দেবে। তাহলে ভীমকে হনুমান আশ্বাস দিয়েছিলেন যে তিনি মানে হনুমান অর্জুনের রথে থাকবেন, মানে পতাকার মধ্যে। ওই জন্য অর্জুনকে বলা হয় কপিধ্বজ, অর্জুনের রথ ও কপিধ্বজ। তাহলে কেন তার নাম কপিধ্বজ? কারণ অর্জুনের রথের পতাকাতে হনুমানের ছবি আছে। আচ্ছা, আর সেই পতাকায় থেকে অদৃশ্যভাবে তিনি এমন ভয়ঙ্কর গর্জন করবেন যাতে তাদের শত্রুরা সব দুর্বল হয়ে যাবে। পাণ্ডবদের তাদের শত্রুদের ধ্বংস করতে সাহায্য করবে ওই পতাকা স্থিত হনুমানের সেই গর্জন। সঞ্জয় আরেকটা গল্প বললেন, দুর্যোধন দ্রোণকে পাণ্ডবদের কাছে পাঠালেন যাতে
দ্রোণ একটা গাছের ফল চাইছেন যেটা পৃথিবীতে জন্মায় না। স্বাভাবিকভাবে পৃথিবীতে জন্মায় না এমন কোন গাছের ফল কে দিতে পারবে? পারবে না। তো তাহলে সেই অযোগ্যতার কারণে তিনি অভিশাপ দেবেন। অভিশাপ দিলে পাণ্ডবরা মরবে, যুদ্ধে হারবে। কিন্তু কি হলো, যুধিষ্ঠির ম্যাজিক করে সম্মিলিত যোগ্যতা দেখিয়ে নিজের হাতের তালুতে একটা গাছ জন্মে দিলেন, এবং তারা দ্রোণকে শুধু গাছ জন্মালো না, জন্মালো, বড় হলো, ফল ধরলো। বাবুর একবার কাণ্ড, বেশ ভালোই ম্যাজিশিয়ান একটা করলেন। দেখা যাচ্ছে এইগুলো স্টেজেতে খুব ভালো দেখা যাবে না, অভিনয়, মঞ্চাভিনয়ে এগুলো খুবই আকর্ষক দৃশ্য হবে, অ্যাট্রাকটিভ হবে। আচ্ছা, কি করলেন তারা? ওই হাতের উপরে, যুধিষ্ঠিরের হাতের উপরে সেই গাছটা জন্মালো, বড় হলো, ফল ধরলো, সেই ফল উপহার দিল। উদ্যোগ পর্বে সঞ্জয় কাকলিলা সুরকে নিয়ে এলেন। কাকলিলা, ম্যাডাম কাকলিনা রেখে যান, কাকলিলা সুর। আচ্ছা, সম্ভবত আমার মনে হয় এটা কাকলীলা সুর, কাকের লীলা। রামায়ণে একটা ভূষুণ্ডী কাকের গল্প অনেক সময় পাওয়া যায়, যে হচ্ছে সে একটা অসুর কাক, একটা কাকে এই কাকটা গাছে বসে বসে কুরুক্ষেত্রে যুদ্ধ সময় বসে তার নিজের ছেলে বলবে, অনেক দিন অনেক যুদ্ধ দেখেছে, অনেক কাল তো হলো, তারপরে দেখেছে যারা পূর্ব দিকে গিয়ে যুদ্ধ করে তারা যুদ্ধ জয় করে। যেমন কিনা রাম রাবণ যুদ্ধ করেছিল পূর্ব দিকে, দুর্গা মহিষাসুরকে বধ করেছেন পূর্ব দিকে, কৌরব পাণ্ডবদের মধ্যেও যুদ্ধ এরকম হয়েছিল। আর ভীম সেই গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, সেটা শুনতে পেলেন। এই দেখুন, আবার আমাদের যে রূপকথার ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প, গাছে বসে তারা গল্প করে, আর সেইটা শুনে রাজকুমার তার রাস্তা পায়, কিংবা ইত্যাদি। হ্যাঁ, রাজা জানতে পারে যারা হারিয়ে যাওয়া রাজকুমারকে খুঁজছে, সেই দূতেরা, সৈন্যরা, পাইকেরা জানতে পারে রাজকুমার কোথায় আছে, খুঁজে বের করেন। ভীম সেই গাছের নিচে বিশ্রাম নিতে নিতে সেটা শুনতে পেলেন, এবং যুদ্ধের সময় পাণ্ডবরা পূর্ব দিকে গিয়ে আক্রমণ শুরু করে। এইরকম প্রত্যেক পর্বে তিনি নানা গল্প এনেছেন। বিশ্ব পর্বে একটি চণ্ডাল ব্রাহ্মণের গল্প এনেছেন। তারপরে তিনি ব্যাসের একলব্য এবং স্কন্দ পুরাণের বর্বরিকের গল্পগুলোকে এক জায়গায় নিয়ে এসেছেন। ভগবদ্গীতার পরিবর্তে অর্জুনের বিষাদ এবং কৃষ্ণের উপদেশের বর্ণনা দিয়ে 36 শ্লোকের একটা শ্লোক বর্ণনা করেছেন। দ্রোণ পর্বে অভিমন্যুর মৃত্যুর পরে একজন ভয়ঙ্কর ভাবে বিচলিত দ্রৌপদী যাদব নারীদেরকে জোগাড় করলেন, করে কৌরবদের বিরুদ্ধে ভয়ঙ্কর নিশাচর আক্রমণের নেতৃত্ব দিলেন। এখানে যাদব মানে কৃষ্ণের বংশের, কৃষ্ণের স্ত্রী, পুত্রবধূ, রেবতী মানে বলরামের পত্নী, উত্তরা, সুভদ্রা সবাই যুদ্ধে যোগ দিল। এবং উত্তরা প্রার্থনা করলেন যে অন্ধকার রাত তো, পূর্ণিমা চাঁদ যেন যুদ্ধক্ষেত্রকে আলোকিত করে। কল্পনা শক্তি দেখুন, এবং এটা স্টেজে অভিনয় করলে কি সাংঘাতিক এফেক্টিভ হবে, অ্যাকশন। আচ্ছা, সেই চাঁদের আলোয় দ্রৌপদী ধনুক, তলোয়ার, গদা নিয়ে অসাধারণ পরাক্রম প্রদর্শন করলেন। কেবল তিনি দ্রোণ, কৃপা এবং অশ্বত্থামাকে অজ্ঞান করে রাখলেন। দুর্যোধন আর দুঃশাসনকে মারধর করলেন, প্রহার করলেন, কিন্তু তাদের হত্যা করলেন না, কারণ ওদের উপরে তিনি হত্যা করার মতো অস্ত্রাঘাত করবেন না, এইটা প্রতিজ্ঞা করেছিলেন। তারা প্রতিজ্ঞা করেছিলেন ভীম আর ধৃষ্টদ্যুম্নের কাছে। উত্তরা অভিমন্যুর হত্যাকারী রুদ্রদেবকে হত্যা করলো,
এই রুদ্রদেব বলে কোন চরিত্র মূল মহাভারতে ছিল না। তার দাসীদের দিয়ে জয়দ্রথকে বাঁধলেন এবং যুদ্ধ অনেক কৌরব বীর নিহত হলো। কৌরবদের পরাজিত করার পরে তারা শিবিরে ফিরে এলেন নারী বাহিনী এবং অভিমন্যুকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার জন্য পাণ্ডবদের উপহাস করলেন, ব্যঙ্গ বিদ্রুপ করলেন। এখানে বিবেক নামে একটি চরিত্র আবির্ভূত হলো। এই যে বিবেক, যাত্রাপালা একটা বিবেক সবসময় থাকে, মনের কথা বা ভিতরের চিন্তা মননশীল ব্যাপারটা বাইরে চরিত্র আকারে বিবেক হয়। এটা একটা খুব সুন্দর গল্প। বিবেকের কাছে মহিলারা পরাজিত হলেন। এখানে দেখুন আবার একটা মূল সূত্র আছে যে রক্তপাতই শেষ কথা নয়, সেটাতে শান্তি আসবে না। তখন মহিলারা শান্ত হলেন বিবেকের কাছে। কার কাছে? বিবেকের কাছে, অন্য যুদ্ধ সেনার কাছে নয়। তাই এই মহিলারা কবি সঞ্জয়ের কল্পনায় অনন্য। কর্ণ পর্বে শিবের 3টি আকারের দুর্গ আছে, তারাক্ষ, মকরক্ষ এবং বিদ্যুৎ ধ্বংসকারী। এই যে নতুন নতুন কতগুলো গদা পর্ব ভীম দুর্যোধনের যুদ্ধ নিয়েই আছে। একইভাবে সৌপ্তিক পর্বে সৌপ্তিক এবং ঐশিক এই দুটো পর্ব, এটা সৌপ্তিক পর্বের মধ্যে রয়েছে, নতুন কথা কিছু নয়। আর স্ত্রী পর্বকে দুটো ভাগে ভাগ করেছেন, স্ত্রী পর্ব এবং দাহ পর্ব। মানে সবাই মৃত্যু হলে তারপরে যে সংস্কার পর্ব হচ্ছে। ব্যাসের বৃহত্তম দুটো পর্বকে 7টা বিভাগে নামিয়ে এনেছিলেন। শান্তি পর্বে 3টি এবং অনুশাসনের 4টি অধ্যায়। সঞ্জয়ের অনুশাসনের 4টি পর্বই ব্যাসের অশ্বমেধ পর্ব থেকে, দেখতে পাচ্ছেন অশ্বমেধ পর্বের বিষয়গুলো আবার ওখানে নিয়ে এসছেন। এবং শান্তি পর্বের 3টি পর্ব কিছু বিচ্যুতি সহ ব্যাসের ত্রিপর্ব আর শান্তি পর্ব থেকে। মানে গল্পগুলোকে পুরো রিঅ্যারেঞ্জ করেছেন, সংক্ষেপ করেছেন, অন্যরকম করেছেন, সংযোজন করেছেন, বিয়োজন করেছেন এবং অন্য গল্প তার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আর একটা স্নান পর্ব আছে, এখানে 56 শ্লোকে, এটা শান্তি পর্বের একটা অংশ। তারপরে এই এখন সঞ্জয় যে অশ্বমেধ পর্বটা রচনা করেছেন, এটা গুরুত্বপূর্ণ। এটা সঞ্জয়ের রচনা নয়, এটা জৈমিনীর রচনা। ওটাই বললাম, এই জৈমিনী মহাভারত আর এই হংসধ্বজ পর্ব, মাহেশপতি নগর, চণ্ডীর পাথর, রূপান্তরের গল্প এবং অনেক ঋষি, সৌভরী, সৌরভী, উদ্দালক, এরকম সঞ্জয় সেখানে জমিনীর মহাভারত থেকে আবার সঞ্জয় নিয়েছেন এবং অশ্বমেধ যজ্ঞ কি করে হলো সেই অশ্বমেধের গল্প এইভাবে চলেছে। এখন আরেকটা কথা হচ্ছে, ওই অশ্বমেধ পর্বটাই মোটামুটি এই সঞ্জয়ের রচনাটিকে মূলত অভিনয় ভিত্তিক বলেই মনে হয়। এটা লাচারি, লয়কার জয়কার রয় দয় বিন্দু র অথবা লাচারি র দিয়েও লেখা হয়। মানে পূর্ববঙ্গের উচ্চারণে আপনারা জানেন র আর র প্রায় এক হয়ে যায়। ঘুরে এলাম কে বললো ঘুরে এলাম, কাপড় পরে এলাম কে বলে ফেলে পরে এলাম। হ্যাঁ, তাহলে এই লাচারি ঢঙের পালা। লাচারিতে 20 অক্ষরের দ্বিপদী শ্লোক পাওয়া যায় এবং গাওয়া হয় নাচের সঙ্গে। এই লাচারিটা চরচরিকা
চাচর বা চরচরি এর কাছাকাছি নৃত্য। এই চরচরিকা বা চরচরি, রয় দীর্ঘই, আর চরচরিকা হলে রয় হস্যই। এটা এই কালিদাসের বিক্রমোর্বশীয়তে এই নাচের ঢংগুলো, নামগুলো পাবেন। এবং অনেক রাগের কথা আছে। এই দ্বিপদীগুলো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ রাগিনীতে গা হয়, যেমন বসন্ত, কামদ, ভাটিয়ার, শ্রী, বারারি, পাঠমঞ্জরি। আবার লাচারি, পথমঞ্জরি, পটমঞ্জরি। পটমঞ্জরি রাগ চর্যাপদে আমরা খুব বেশি পেয়েছি, যদিও ভট্টাচার্য বলেছেন যে না, এটা খুব একটা স্পষ্ট নয়, এটা সঞ্জয়ের রচনা ছিল এবং নৃত্যের সঙ্গে মিশে থাকা আবৃত্তি। আবার বাংলা এবং সংস্কৃত কাব্যে ত্রিপদী ছন্দও আছে। কোথাও কোথাও সঞ্জয়ের ভাষা কঠিন এবং বিরক্তিকর, আবার কখনো এই শ্লোকগুলো সমস্ত সুন্দরভাবে আছে দ্বিপদী এবং ত্রিপদী ছন্দে। সুতরাং এই দ্রৌপদী স্বয়ংবর, অর্জুন পৃথিবীকে ভেদ করে ভীষ্মকে জল সরবরাহ করছেন, এগুলো সুন্দরভাবে আছে। সুতরাং স্বাভাবিক সঞ্জয় এবং কাশিরাম দাসের তুলনা হয়, সঞ্জয় এবং জৈমিনীর তুলনা হয়। আর আমরা এখানে বলতে চাচ্ছি যে এই প্রদীপ ভট্টাচার্য এগুলোকে এভাবেই সুন্দর করে বলেছেন। কাজে এই সঞ্জয় আর একটা বলে দেওয়া দরকার যে জৈমিনী ভারতম বলে মূল সংস্কৃত একটি মহাভারত আছে, যেটা জৈমিনী শুনেছিলেন বিন্ধ্য পর্বতে একটি পাখির মুখ থেকে। যিনি অনুবাদ করেছেন ইংরেজিতে, সেই প্রদীপ ভট্টাচার্যের কথায় বলতে পারি। এই সঞ্জয়ের মহাভারত, যা সাধারণভাবে সঞ্জয় ভারত, বাংলায় সঞ্জয় ভারত, এইটাও কিন্তু আপনারা এই যে বললাম এনসাইক্লোপিডিক সোশ্যাল মিডিয়া গুগল টুগল খুঁজে কোথাও পাবেন না। ওই যেখানে লেখা আছে বাংলায় মহাভারত, সেখানে সঞ্জয়ের নাম নেই কোথাও। এই বইটি কেবল তার বিষয়বস্তুর সাহিত্যিক নয়, উপস্থাপনার নান্দনিক মানের জন্য গুরুত্বপূর্ণ এবং সংগ্রহে থাকার যোগ্য। ধন্যবাদ, নমস্কার। সময় অনেকটা হয়ে গেছে, তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে বলতে পারেন, কিংবা লিখেও জানাতে পারেন পরে। পার্বতী ম্যাডামের কথা একটু শুনতে চাই। গতদিন অনেকেই ক্লাসে ছিলেন না, তার মধ্যে পার্বতী ম্যাডাম ঢুকতে চেয়েও আমার খানিকটা অনবধানতা, খানিকটা যান্ত্রিক গোলমালের কারণে, সংকটের কারণে তিনি থাকতে পারেননি। আমি বঞ্চিত হয়েছি, তাই বিশেষ করে আজকে তার জন্যই আমি, বা গতদিন আরো অনেকেই ছিল না, বলতে গেলে গতদিনে ক্লাসটাই আর একবার বললাম, টিকাংশটা নয় অবশ্য। যদি কিছু বলেন ম্যাডাম। হ্যাঁ, আপনি তো অনেক উজাড় করে দিলেন, কিন্তু আমি কতটা মানে মনে রাখতে পারবো সেটা তো কি পরের হলো, কথা। কিছু বলছেন মনে হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, বলছি 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 যে ওই যে প্রদীপ ভট্টাচার্য বললেন যে ইংরেজি অনুবাদ করেছেন, ওই যে সঞ্জয় সঞ্জয় ভারত মহাভারতের। শোনা যাচ্ছে না তো? ঠিক আছে তো, বলছি যে সঞ্জয় রচিত যে মহাভারত, তার তো ইংরেজি অনুবাদ করেছেন প্রদীপ ভট্টাচার্য মশাই।
আমরা শুনতে পাচ্ছি ম্যাডাম, ম্যাডাম আপনার কথা বোধহয় আরবি হ্যাঁ, ম্যাডাম তা শুনতে পাচ্ছে না কোনো শুনতে কারণে। পাচ্ছি না, তাহলে পরে লিখে দেবো হ্যাঁ, ম্যাডাম নাকি? কি কিছু বলছেন? শুনতে পাচ্ছি না। বলছি যে প্রদীপ প্রদীপ ভট্টাচার্য মশাই তো ইংরেজিতে অনুবাদ করেছেন ওই সঞ্জয় মহাভারতের, বলেছেন। আচ্ছা, একটু দাঁড়ান, এটাতে কিছু শোনা যাচ্ছে না। ও, আমি বেরিয়ে গিয়ে ঢুকছি। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আর হ্যাঁ ম্যাডাম, বলুন, শুনতে পাচ্ছি। বলছি যে প্রদীপ ভট্টাচার্য মশাই তো ইংরেজিতে অনুবাদ করেছেন ওই সঞ্জয় মহাভারতের। হুম। এই সঞ্জয় যিনি, তিনি তো বলেছেন শ্রীহট্ট জেলার একটা বিশেষ মহকুমার একটা হ্যাঁ, গ্রামের লোক, সুনামগঞ্জ, দেশীয় ভাষায় সুনামগঞ্জ। মহাভারত। হ্যাঁ, সেই ভাষাটা দেশীয় ভাষা, মানে এখন আমরা আমি যেটুকুন বুঝি, ধরুন একটা সাধারণভাবে বাংলা ভাষা মান্যতা প্রাপ্ত তো আছে, ছিলও বটে, কিন্তু পূর্ববঙ্গের ভাষা তো বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের উচ্চারণের ভাষা ছিলই। তা ওই ভাষাটা ওই 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 এলাকায় সঞ্জয়, ওই অনেক জায়গাতেই ওই গ্রাম্য ভাষাটাই ব্যবহার করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিয়র্টের অনুসারে, সিয়র্টের হ্যাঁ, ভাষা তো এমনিতেই পূর্ববঙ্গের অনেক জেলা থেকেই হ্যাঁ, হ্যাঁ, একটুখানি আমাদের দুর্বোধ্য হ্যাঁ, হ্যাঁ, লাগেই। হ্যাঁ। তারপরে আবার ওই সুনামগঞ্জ পরগনার ওই এলাকার হ্যাঁ ভাষা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আরো অসুবিধা ওই হতো। জন্য ওই জন্যই তো দীনেশচন্দ্র বলেছেন, তো ওইখানকার ওই গ্রামের ভাষার যে ব্যাকরণ, সেটাকে হুম। ডিকোড ওই বাংলা ভাষাটা বোঝা খুব কঠিন। এই জন্যই ওটা এইদিকে এত পপুলার হয়। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা ম্যাডাম, এই যে যতগুলো ইংরেজি অনুবাদ বললেন, এটা তো শুধু বাঙালিদেরই ইংরেজি অনুবাদের কথা বলেছেন, মহাভারতের ইংরেজি করেছেন, নাকি আরো বিভিন্ন রাজ্যের লোকেরাও তো ভারতবর্ষে আরো করতে পারেন, সেগুলো আলাদা? না, আমি এখনো পর্যন্ত কিছু পাইনি। ও, তাহলে বাঙালিরাই এতজন করেছেন? কারণ হ্যাঁ, বাঙালিরা বেশিরভাগটাই বাঙালি। আচ্ছা তার কারণ এটাই বিবেক দেবরায় বলেছেন। আচ্ছা 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 আচ্ছা। বিবেক দেবরায় বলেছেন, কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওই রাজাগোপালাচারীর মহাভারত এত পপুলার হয়েছে, হ্যাঁ মানে সেটাকেই সবাই একটা মান্যতা দিয়ে গ্রহণ করে হ্যাঁ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনারা হ্যাঁ, তার সেটা তো বেশি বটে, হ্যাঁ। শুনুন, একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের বাঙালিদের যেমন সংস্কৃত ছাড়াও একটা বিরাট পাবলিক আছে শিক্ষিত, হুম যারা সবকিছু পড়তে চায়। এই হুম পুরনো শাস্ত্র গ্রন্থ, ওদের সংহিতা বলুন, মহাভারত বলুন, ধর্মশাস্ত্র, ওদের কত কিছু আগ্রহী। বাংলার বাইরে এই সংখ্যাটা কিন্তু কম। যেমন ধরুন কাব্য, বাংলা মানে সংস্কৃত কাব্য সাহিত্য, সাধারণ বাঙালি। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি তো শুনতে পাচ্ছি, সবাই তো পাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, শুনতে পাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে, সেই জন্য এই সংস্কৃত কাব্য সাহিত্য দেখুন ব্যাপকভাবে বাঙালিরা চর্চা করে। কিন্তু আপনি বাংলার বাইরে যান, যে হুম সাহিত্য বা কাব্য না পড়ছে, ওই শাস্ত্রী আচার্য করছে, বললে আমি ব্যাকরণ, মানে সে শুধু ব্যাকরণ নিয়ে পড়ে আছে, সে কাব্যর দিকে হুম অত যায় না। কিন্তু আমাদের এখানকার ওই জন্য ইউনিভার্সিটির সিলেবাস গুলো এরকম করা হয়েছে, যাতে একটা সাধারণ সামগ্রিক জ্ঞান হয়। হ্যাঁ তারপরে যেটা হ্যাঁ specialization। এই হুম জন্য ওখানে রামায়ণ তো এক তো কত কথা হয়, লোকাল রামায়ণ, সেটা খুব পপুলার। হুম। আর হুম মহাভারতের টেক্সট ছাড়া মহাভারত মানে ওই এলাকার ভাষা, স্থানীয় ভাষায় মহাভারতের অনেক গ্রন্থ আছে, কিন্তু হ্যাঁ ইংরেজির কাজটা করেছেন বেশিরভাগ বাঙালিরা।
আর রাজগোপাল যারা ইংরেজি পড়তে চায় তারা রাজগোপালাচারী পড়ে নিচ্ছে, এই হচ্ছে মুশকিল। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এটা একটু আমার সংশয় ছিল। কারণ বিবেক তাই দেবরায় পর্যন্ত আর বিশেষ কারো কথা বলেছেন বলে আমি তো হুম। মনে করতে পারছি না। আমি আরেকবার দেখবো ওনার ভূমিকাটা, সেখানে উনি আচ্ছা, এগুলো মেনশন করেছেন। ঠিক আছে ম্যাডাম, আপনি আমি একদম অনেকক্ষণ 3 নম্বর অনেকক্ষণ বাংলা পড়ালেন। ইংরেজি বললাম। হ্যাঁ, এবং বিবেক দেবরা ক্রিটিক্যাল এডিশনটাকে নিয়েছে, যার জন্য বর্তমানে যদি আমরা ইংরেজি অনুবাদ নিতে চাই তাহলে মনমথ দত্তর কাছে না গিয়ে আমরা বিবেক দেবরায়কে নিতে বিবেক পারি, দেবরা, বা হ্যাঁ। মনমথ দত্তর সঙ্গে এম.এন. দত্তর সঙ্গে বিবেক দেবরায়কে সঙ্গে করে নিতে পারি। কারণ ক্রিটিক্যাল এডিশনটাও হবে, ওটাও হবে, দুটোই হবে। হুম হুম, ঠিকই বলেছেন। ঠিক আছে ম্যাডাম, অনেক প্রণাম। আর আশীর্বাদ করবেন আমরা যেন কিছু রাখতে পারি আপনার এত কষ্ট করে পড়ানো। বলে। আর যারা মানে গতদিনও শুনেছেন, আজকেও শুনেছেন, হয়তো পুনরাবৃত্তির জন্য আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কারণ আমার এমনিও মনে হয়েছিল গতদিন ক্লাসের অনেকেই ছিল না যারা আজকে আছে। ঠিক আছে, এখন তাহলে বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ।